সকাল হতে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শিমুলের খুব প্রিয়। বৃষ্টিতে ভিজতে তার খুব ভালো লাগে, কিন্তু আজ তার গায়ে ভীষণ জ্বর। তাই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে। টিনের চালে ঝমঝম সুরে বৃষ্টি পড়ার শব্দ এ যেন এক অন্য রকম অনুভূতি। হঠাৎ করে ছাতা মাথায় শান্ত এসে হাজির। কিরে শিমুল, কি করছিস? কি আর করব, জানালায় দাঁড়িয়ে বাইরের বৃষ্টি দেখছি। শান্ত শিমুলের কানে কানে বলল, বৃষ্টিতে ভিজবি? না রে, আজকে শরীরটা ভালো নেই, গায়ে ভীষণ জ্বর। তাহলে তো বাইরে গিয়ে লাভ নেই, চল ঘরে বসে কিছু খেলি। কি খেলা যায়? তোদের ঘরে লুডো আছে? আছে তো। তাহলে চল বসে লুডো খেলা যাক। এরপরই দুজনে মিলে বসে পড়ে লুডো খেলতে। শিমুল আর শান্ত দুজনেই স্থানীয় একটি স্কুলে 10ম শ্রেণীতে পড়ে। শিমুলের বয়স 15 আর শান্ত 17। শান্ত এর আগে 2বার ক্লাস 8 ফেল করেছে। নামটা শান্ত হলেও সে মোটেও শান্ত নয়। তার চরিত্র তার নামের বিপরীত। সারাদিন তার উপর অশান্তি ভর করে থাকে। সকাল হোক কিংবা রাত, দুষ্টুমিতে সে সব সময় পাকা হাত। লুকিয়ে মানুষের ঘরের চালে ঢিল মারা, এলাকার বোকা ছেলেদের পেছনে লাগা, খামাখাই কারোর সাথে ঝগড়া বেঁধে দেওয়া, রাতে ভূত সেজে মানুষকে ভয় দেখানো, এগুলো তার জন্য খুবই সাধারণ ব্যাপার। এলাকায় তাকে নিয়ে সমস্যার শেষ নেই। তার নামে নালিশ শুনতে শুনতে তার মা হাঁপিয়ে গেছেন। একমাত্র ছেলে, বাবা বিদেশ থাকেন। তার মায়ের আদরে এক প্রকার বাদর তৈরি হয়েছে সে। শিমুল আর শান্তর মধ্যে বয়সের তফাৎ থাকলেও দুজনেই খুব ভালো বন্ধু। পুকুরে গোসল করা, দূরে বেড়াতে যাওয়া, মাঠে খেলতে যাওয়া, সব কিছুতেই দুজন একসাথে থাকে। শান্তর গায়ের রং অতটা ফর্সা মনে না হলেও চেহারায় একটা মায়াবী ভাব রয়েছে। এছাড়াও তার আরো একটি গুণ রয়েছে, সে যে কাউকে সহজেই আপন করে নিতে পারে। কি যে জাদু তার দুই ঠোঁটে! তার মিষ্টি কথার ছলে পাষাণ হৃদয়েও প্রেমের ফুল ফোটে। শিমুল আর শান্ত লুডো খেলছে, আর বাইরে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। বৃষ্টি কমার কোনো নাম নেই। হঠাৎ করে শান্তর মা শান্তকে ডাক দিলেন। এই শান্ত, কই গেলি? শান্ত আসছি মা বলে লুডো খেলা রেখে উঠে চলে গেল। শান্ত চলে যাওয়ায় শিমুলেরও মন খারাপ হয়ে গেল। এরপর শিমুল ঘুমিয়ে পড়ল। ঘড়িতে তখন দুপুর 12টা। ঘন কালো মেঘের আড়াল থেকে উঁকি দিল দিনের সোনালী সূর্য। চারদিকে ঝলমলে রোদে মেঘে ঘর পুরোটাই কেটে গেল। শান্ত আবারও এলো শিমুলের বাড়িতে। এসে দেখলো সে ঘুমিয়ে গেছে। শিমুলকে ঘুমিয়ে দেখে শান্ত শিমুলকে না ডেকে চলে গেল। এরপর সে ছুটে চলল খোলা মাঠের দিকে। চঞ্চল স্বভাবের শান্ত এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না তার। সকাল থেকে বৃষ্টি হওয়ায় মাঠে কেউ তেমন একটা আসেনি। শান্ত আবারও বাড়ি ফিরে এলো। গোসল শেষ করে দুপুরে খাবার খেয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও মাঠের উদ্দেশ্যে রওনা হলো সে। গ্রামের পশ্চিম কোণে বিশাল একটি মাঠ। সেই মাঠে বিকেলে জড়ো হয় এলাকার সব ছেলেপেলে। সবাই মিলে খেলাধুলা করে। সন্ধ্যা হলেই আবার বাড়ি ফিরে। আজকেও শান্ত সহ এলাকার সকল ছেলে মাঠে খেলাধুলা করছিল। যখন সূর্য পশ্চিম আকাশের ঢলে পড়ল, চারদিক থেকে ভেসে এলো আল্লাহু আকবার সুরে আজানের ধ্বনি। পাখিরা যখন নেড়ে ফিরে আনন্দের গান গাইছিল, শান্তরা তখন খেলাধুলা বাদ দিয়ে যার যার ঘরের উদ্দেশ্যে রওনা হলো। শান্ত সাকিবের সাথে সাকিবের বাড়িতে গেল, কারণ সে কিছু অঙ্ক বুঝেনি। সাকিব সেগুলো তাকে বুঝিয়ে দেবে। জনশূন্য এক বিশাল মাঠের উপর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে রাস্তা। রাস্তার দুধারে সবুজ ধানের ক্ষেত। সাকিব আর শান্ত সেই পথ ধরেই হেঁটে চলছে। আধা ঘন্টা হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল সাকিবদের বাড়ি। সেখানে যাওয়ার পর তারা দুজনে মিলে নাস্তা করলো। শান্ত মাকে ফোন করে জানিয়েছে যে সে সাকিবের বাড়িতে আছে, ফিরতে দেরি হবে। নাস্তা করার পর দুজনে মিলে পড়তে বসলো। সাকিব শান্তকে ভালো করে অঙ্ক বুঝিয়ে দিল। এরপর শান্ত যখন বাসায় ফিরতে যাবে, তখনই সাকিবের মা তাকে থামিয়ে বললেন, এসেছে যখন রাতে খেয়ে যাও বাবা। সাকিবও তাকে অনেক জোড়াজোড়ি করতে লাগলো। তাঁদের কথা মতো শান্ত সাকিবের বাড়িতে গেল। রাতে খেয়ে দে যখন বাসায় ফিরবে তখন ঘড়িতে রাত 10টা। গ্রাম এলাকা, এখানে রাত 8টা মানে গভীর রাত, সেখানে রাত 10টা মানে তো নিশি রাতের সমান। সাকিন শান্তকে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু জবাবে শান্ত বলল, আমাকে এগিয়ে দিয়ে ফেরার পথে তুই তো কাপড় ভিজিয়ে দিবি, বাদ দিয়ে আমি একাই যেতে পারবো, আমার অভ্যাস আছে। এই বলে শান্ত সাকিবদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বিস্তীর্ণ মাঠের মধ্যে নির্জন রাস্তা দিয়ে একাই হেঁটে চলেছে শান্ত। রাতের নীরবতা ভেঙে চারদিক কটকট করছে শান্তর
হেঁটে চলার শব্দ। মাঝে মধ্যে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই গাছের মগডালে কি যেন নড়ে উঠল। শান্ত ভয় পেয়ে গেল। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে গাছের উপরের দিকে দেখতে লাগলো। না, কিছু নেই। হয়তো বাদর কোনো এক ডালে এসে বসেছিল। শান্ত আবার পথ চলতে শুরু করলো। নির্জন একা রাস্তা দিয়ে সে হেঁটে চলেছে। হঠাৎ মনে হলো তার সামনের দিক থেকে সাদা কাপড় পরা কেউ আসছে। অনেক দূরে হওয়ায় কিছু বোঝা যাচ্ছে না। মোবাইলের ফ্ল্যাশ লাইটের হালকা আলো সেই সাদা জামার উপর পড়ে জামাটি আকাশের তারার মতো মিটমিট করতে লাগলো। শান্ত সামনে এগিয়ে চলছে সামনের দিকে, আর সাদা কাপড় পরা লোকটিও তার দিকে এগিয়ে আসছে। কাছে আসার পর সে দেখতে পেল খুব সুন্দর চেহারার একটি মেয়ে। তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিল। সেও সালামের জবাব দিল। শান্ত মনে মনে ভাবতে লাগলো, এত রাতে সুন্দরী মেয়ে একা কোথায় যাচ্ছে? ডেকে জিজ্ঞেস করব। মেয়েটির সাথে কথা বলার জন্য সে পেছন ফিরে তাকালো। কিন্তু এ কি, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে মেয়েটি উধাও। আশপাশে কোনো বাড়ি নেই যে সেখানে মেয়েটি যাবে। তাহলে এত তাড়াতাড়ি মেয়েটি গেল কোথায়? শান্ত আর কিছু না ভেবে আবারও হাঁটতে লাগলো। খানিকক্ষণ পরেই একটা হাসির শব্দ, খুবই সুন্দর হাসির শব্দ। এত সুন্দর করে কে হাসে? শান্ত চারদিকে তাকায়। না, কাউকে দেখা যাচ্ছে না। হয়তো শোনার ভুল। শান্ত পথ চলতে শুরু করলো। আবারও সেই হাসির শব্দ। শান্ত দাঁড়ালো, সেই সাথে হাসিটাও থেমে গেল। না, শান্ত আর সাহস রাখতে পারছে না। সে দৌড়াতে শুরু করলো। বাড়িতে যখন ফিরল তখন রাত 10:20 বাজে। শান্তর মা শান্তকে হাঁপাতে দেখে বললেন, কি রে, হাঁপাচ্ছিস কেন? শান্ত মাকে সব খুলে বলতে গিয়েও আবার থেমে গেল। খাওয়া মা চিন্তা করবেন, তারপর বলল, না মা, তেমন কিছু না। বেশি রাত হয়ে যাচ্ছে দেখে দৌড়ে এসেছি, তাই একটু হাঁপিয়ে গেছি আর কি। শান্তর মা শান্তকে ভাত বেড়ে দিতে চেয়েছিলেন, তখন শান্ত বলল, মা, আমি সাকিবদের বাড়ি থেকে খেয়ে এসেছি। আর আমি তো তোর জন্য অপেক্ষা করছি, তুই এলে একসাথে খাবো বলে। কি আর করার ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের সাথে আবার খেতে বসলো। খাওয়া দাওয়া শেষ করে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাঝরাতে হঠাৎ ঘুম ভাঙল শান্তর। পুরো ঘর জুড়ে মিষ্টি ফুলের গন্ধ। কেউ একজন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে হতে পারে? মা। কিন্তু দরজা তো বন্ধ। মা কিভাবে এই ঘরে আসবে? শান্ত ভালো করে হাতে স্পর্শ বোঝার চেষ্টা করলো। নরম তুলতুলে একটি হাত, যতটা মনে হচ্ছে কম বয়সী কোনো এক মেয়ের হাত এটা। শান্ত উঠে বসলো। এরপর বিছানার ডান পাশে থাকা সুইচ বোর্ডের লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে পুরোই অবাক হয়ে গেল। সেই সাথে অনেকটা ভয়ও পেল। ঘরে কেউ নেই। শান্ত বিছানা থেকে নেমে পুরো ঘর, বাথরুম, খাটের নিচ সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কাউকেই পেল না। শান্তর মনের ভেতর একটা ভয় করছে। আস্তে আস্তে সে আবার বিছানায় উঠে লাইট অফ করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবারও সেই হাতের ছোঁয়া। শান্ত ভালো করে বোঝার চেষ্টা করলো আসলে কারো হাত নাকি মনের ভুল। না, মনের ভুল নয়, ঠিকই কেউ তার মাথায় আদর করে হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত সেই হাত চেপে ধরে অন্য হাত দিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করলো। এ কি, সে তার কোলবালিশের একটি অংশ হাতে নিয়ে বসে আছে। অদৃশ্য থেকে একটা হাসির শব্দ শুনতে পেল সে। হাসির শব্দটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, এ তো সেই হাসি যা সে সাকিবদের বাড়ি থেকে ফেরার পথে শুনেছিল। শান্ত মনে সাহস এনে বলল, কে কে হাসে? প্রশ্ন করার সাথে সাথে হাসির শব্দটা আরো বেড়ে গেল। শান্ত ভয়ে ভয়ে লাইটের সুইচ অন করলো। লাইট জ্বালানোর সাথে সাথেই হাসি শব্দটা থেমে গেল। শান্ত আবারও বলল, কে কে ওইখানে? কোনো আওয়াজ নেই। দীর্ঘক্ষণ শান্ত নীরবে বসে রইল। কিছুক্ষণ পর অদৃশ্য থেকে আওয়াজ এলো, আপনি ঘুমান, আমি চলে যাচ্ছি, কালকে আবার আসবো। কথাগুলো শুনে শান্ত কেঁপে উঠল আর আবার বলতে লাগলো, কে কে কথা বলে? না, কোনো শব্দ নেই। জানালার কাঁচ আপনা আপনি খুলে আবার বন্ধ হয়ে গেল। এটা দেখার সাথে সাথে শান্ত ভয় পেয়ে গেল। এতক্ষণ সে ফুলের সুবাস ছিল ঘরে, সেটাও এখন নেই। কোথাও যেন বিলীন হয়ে গেছে। শান্ত লাইট না নিভিয়ে শুয়ে পড়ল। এত বয়সে কোনোদিন পায়নি। মনে যা আসে তাই পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে গেল। এরপর তার মা তার জন্য নাস্তা নিয়ে এলেন। নাস্তা খেয়ে সে স্কুলের জন্য তৈরি হতে লাগলো। এর মধ্যে শিমুলও তাদের বাসায় এসে হাজির। স্কুলের পোশাক পরে তৈরি হওয়ার পর দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। স্কুল তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, হেঁটে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। দুজনে স্কুলে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা, হই হুল্লোড়
পড়ালেখা এসবের ফাঁকে শান্ত গত রাতের ঘটনা সম্পর্কে একদম ভুলে গেল। বিকেলে বাড়ি ফেরার পর খাওয়া দাওয়া শেষ করে আবারও সবাই গিয়ে মাঠে জড়ো হলো, খেলাধুলা করলো। সন্ধ্যা নামার সাথে সাথেই যে যার ঘরে ফিরে যেতে লাগলো। শিমুল আর শান্ত নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ফেরার পথে শান্তর নাকে আবারও সেই ঘ্রাণ লাগলো। শিমুল শান্তকে বলল, দেখছিস কোথাও কোনো ফুল ফুটেছে? কি মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। শান্ত শিমুলের কথায় সাই দিয়ে একটু মুচকি হাসলো। শান্ত জানে এই মিষ্টি সুবাস কোনো ফুল থেকে নয়, বরং কোন এক অশরীরী থেকে আসছে। দুজনে বাড়ি ফেরার পর শান্ত হাত মুখ ধুয়ে পড়তে বসলো। কিন্তু পড়ায় আজ মন বসছে না তার। কি হচ্ছে তার সাথে, কেনই বা হচ্ছে, এসব নিয়ে সব ভাবতে লাগলো। দেখতে দেখতে ঘড়ির কাঁটা গিয়ে 9টায় পৌঁছলো। গ্রামের পরিবেশ, রাত 9টা মানে এখানে অনেক রাত। শান্তর মা ভাত বেড়ে শান্তকে ডাক দিলেন। শান্ত বইপত্র গুছিয়ে খাবার রুমে গেল। রাতের খাওয়া দাওয়া শেষ করে শান্ত নিজের রুমে গেল। অন্যদিন মশারি না টাঙালেও আজ সে মশারি টাঙিয়ে এরপর বিছানায় শুয়ে পড়ল। ছোটবেলায় সে শুনেছে মশারির ভেতর নাকি জিন ভূত প্রবেশ করতে পারে। বিছানায় শুয়ে শুয়ে শান্ত দোয়া কালাম যা জানে পড়তে লাগলো। এসব পড়তে পড়তে কখন যে তার ঘুম লেগে গেল সে টেরই পায়নি। মাঝরাতে হঠাৎ জানালার কাঁচের শব্দ শুনে তার ঘুম ভাঙল। কেউ জানালার কাঁচ খুলে ভেতরে প্রবেশ করছে। পুরো ঘর মিষ্টি সুবাসে ভরে গেল। শান্ত চোখ মেলে তাকালো, আবারও তার মাথায় সেই কোমল হাতের ছোঁয়া। শান্ত তাড়াতাড়ি করে উঠে লাইট অন করলো। ঘরে কেউ নেই। শান্ত ভয় ভয় কণ্ঠে বলল, কে কে এই ঘরে? অদৃশ্য থেকে আওয়াজ এলো, আমি হুরায়রা। হুরাইরা? কোন হুরাইরা? আমি তো এই নামে কাউকে চিনি না। অদৃশ্য থেকে অদ্ভুত একটা হাসি। শান্ত ভয়ে ভয়ে বলল, আপনি হাসছেন কেন? আপনি কি একটু পরিষ্কার করে বলেন তো? বললাম তো আমি হুরায়রা, পরিলোকের মেয়ে হুরাইরা। কি বললেন? পরি? পরি বলে কিছু আছে নাকি? কেন আপনি জানেন না? আল্লাহ মানুষ যেমন তৈরি করেছেন তেমনি জিনও তৈরি করেছেন। মেয়ে জিনদের পরি বলা হয়। এখানে কি চান? কি চাই মানে? আমি তো আপনার জন্যই এসেছি। সেদিন রাতে যখন আপনাকে দেখেছিলাম তখনই আপনাকে আমার ভালো লেগেছিল। সেদিন রাতে মানে? সেদিন রাতে মানে সেদিন রাতে, ওই যে যেদিন রাতে আপনি ভয়ে দৌড়ে এসেছিলেন। এরই মাঝে হঠাৎ করে শান্তর মা দরজার বাইরে থেকে বললেন, শান্ত, এই শান্ত, কার সাথে কথা বলিস এত রাতে? ঘুমাসনি এখনো? শান্তর মায়ের কণ্ঠ শোনার সাথে সাথেই জানালার কাঁচে শব্দ হলো। হয়তো হুরাইরা চলে গেছে। শান্ত বলল, না, আমার সাকিব ফোন করেছিল, তার সাথে কথা বলছিলাম। এত রাতে কিসের এত কথা? ঘুমা তাড়াতাড়ি। শান্ত লাইট বন্ধ করে আস্তে আস্তে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে শুয়ে সে ভাবতে লাগে, কে এই হুরাইরা? কেনই বা সে আমার পেছনে লেগেছে? পরিরা যদি কোনো মানুষকে পছন্দ করে ফেলে তবে তাকে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে শান্ত নিজের বিছানার পাশে তরতাজা টাটকা একটি গোলাপ ফুল দেখতে পেল। দেখে মনে হচ্ছে এইমাত্র বাগান থেকে তুলে আনা হয়েছে গোলাপটি। হালকা গোলাপি রঙের উপর হলুদ রঙের ছাপ। কি যে মিষ্টি সুবাস! গোলাপ সে অনেক দেখেছে, কিন্তু এমন গোলাপ সে কোনোদিন দেখেনি। বিছানার পাশে গোলাপটি রেখে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে স্কুলের জন্য তৈরি হলো সে। এরপর শিমুল আর শান্ত দুজনেই স্কুলের উদ্দেশ্যে রওনা হলো। চলার পথে শিমুল শান্তকে বলল, কি রে, তোর গা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে? তোর বাবা বিদেশ থেকে কি পারফিউম পাঠিয়েছে নাকি? শান্ত প্রতিদিন সকালে গোসল করলেও আজ গোসল না করে চলে এসেছে। তাই ভাবলো তার গা থেকে হয়তো ঘামের গন্ধ বের হচ্ছে। সেটা নিয়ে মশকরা করে শিমুল এমন বলছে। তাই সে বলল, না রে, আজ সকালে গোসল করিনি তো, তাই হয়তো এমন দুর্গন্ধ করছে। আরে দুর্গন্ধ হতে যাবে কেন? এত অনেক সুন্দর ঘ্রাণ। তুই কি সত্যিই কোনো পারফিউম ব্যবহার করিসনি? আরে সত্যি বলছি, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি। তাহলে তোর গা থেকে এমন সুন্দর ঘ্রাণ আসছে কেন? জানি না, বাদ দে তো এসব কথা। এবার স্কুলে চল, দেরি হয়ে যাচ্ছে। শিমুল মনে মনে ভাবলো শান্তকে হয়তো তার বাবা কোনো পারফিউম গিফট করেছেন। সেই কথা হয়তো শান্ত তার কাছে লুকোচ্ছে। এই কথা ভেবে শিমুল মনে মনে শান্তর উপর কিছুটা রাগ করল। স্কুলে যাওয়ার পর পুরো ক্লাস শান্তর গায়ের সুগন্ধে ভরপুর হয়ে উঠল। সবাই শান্তকে বলছে, কিরে, কোন ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করছিস? তোর পারফিউমের ঘ্রাণে পুরো স্কুল মোহ করছে। ক্লাস শুরু হওয়ার পর শান্ত ব্যাগ থেকে বই বের করতে যাবে, ঠিক তখন তার হাতে কি যেন বিঁধল। শান্ত চট করে ব্যাগ থেকে হাত বের করে দেখলো তার হাত থেকে রক্ত ঝরছে। সে ব্যাগের ভিতরে তাকালো। সকালের সেই গোলাপ ফুলটি তার ব্যাগে।
এই ফুলের কাঁটাই তার হাতে বিঁধেছে। শান্ত কিছুটা অবাক হলো। সে তো এই ফুল ব্যাগে রাখেনি, তাহলে কে রাখলো? ফুলে থাকা কাঁটার আঘাতে শান্তর হাত থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে, সেই সাথে তীব্র ব্যথাও হচ্ছে। মনে হচ্ছে কাঁটা নয়, যেন কোনো বিষাক্ত সাপ কামড় দিয়েছে। অনেক কষ্টে শান্ত স্কুলে ক্লাস করলো। হাতের ব্যথা ধীরে ধীরে বাড়তে থাকায় টিফিনের সময় ছুটি নিয়ে বাড়ি চলে এলো। নিজের রুমে গিয়ে ব্যাগ রাখতে যাবে, ঠিক তখনই দেখলো তার বিছানার পাশে গোলাপ ফুলটি পড়ে আছে। শান্ত তাড়াতাড়ি করে ব্যাগের চেইন খুলে দেখলো ব্যাগে গোলাপ নেই। শান্তর মাথায় কাজ করছে না, কি হচ্ছে তার সাথে এসব? মাথাটা কেমন ঝিনঝিন করছে। আস্তে আস্তে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। এরপর শান্ত রুমে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে শান্তর মা দৌড়ে শান্তর ঘরে গিয়ে দেখলেন শান্ত মাটিতে পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলেন তার শরীরে ভীষণ জ্বর। এমন অবস্থায় কি করবেন তার মাথায় কিছুই কাজ করছে না। এরপর তিনি রান্নাঘরে গিয়ে পানি এনে শান্তর চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানি দেওয়ার পর শান্তর জ্ঞান ফিরে এলো। এরপর শান্তর মা আস্তে আস্তে তাকে ধরে বিছানায় তুলে শুইয়ে দিলেন। শান্তর হাতের ব্যথায় কাতরাতে লাগলো। শান্তর মা নিজের রুমে গিয়ে মোবাইল হাতে নিয়ে গ্রাম্য বাজারের ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তকে দেখে বললেন চিন্তার কোনো কারণ নেই, বৃষ্টিতে হয়তো ভিজেছিল তাই ঠান্ডা লেগেছে। এরপর তিনি কিছু ওষুধ লিখে দিয়ে বললেন কাউকে বাজারে পাঠিয়ে এগুলো যেন আনিয়ে নেয়। ডাক্তার চলে যাওয়ার পর শান্তর মা শিমুলের ছোট ভাই জাহিদকে ডেকে এনে টাকার ওষুধের স্লিপ দিয়ে ওষুধ আনার জন্য পাঠালেন। জাহিদ বাজার গিয়ে ডাক্তারের লিখে দেওয়া ওষুধগুলো নিয়ে এলেন। শান্তর মা শান্তকে কিছু ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। ওষুধ খাওয়ার পর শান্ত ঘুমিয়ে পড়ল। বিকেলে স্কুল ছুটির পর শিমুল বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শান্তদের বাড়িতে গেল। শান্ত তখনও ঘুমোচ্ছিল। শিমুল শান্তর মাকে গিয়ে জিজ্ঞেস করলো, খালা, শান্ত কোথায়? সে তো ঘুমোচ্ছে। শান্ত তো এই সময় ঘুমানোর কথা নয়। স্কুল থেকেও আজ ছুটি নিয়ে এলো। বললো হাতে নাকি কিসের কাটা বিঁধেছে, তাই ব্যথা করেছে। হ্যাঁ রে বাবা, স্কুল থেকে ফেরার পর থেকেই তার ভীষণ জ্বর। কি বললেন? জ্বর? শিমুল আর কোনো কথা না বলে সোজা শান্তর রুমে চলে গেল। শান্ত রুমের মধ্যে একটা চেনা ঘ্রাণ। হ্যাঁ, এটা তো শান্ত যে পারফিউম ব্যবহার করেছিল সেটার ঘ্রাণ। পরক্ষণে শিমুলের মনে পড়ল যে না, এটা পারফিউম নয়। সেদিন সন্ধ্যাবেলা মাঠ থেকে ফেরার পথে এই ঘ্রাণ পেয়েছিলাম। এটা ভেবে শিমুল গিয়ে শান্তর বেডের পাশে বসে শান্তর মাথায় হাত বুলালো। শিমুল শান্তর মাথায় হাত রাখে সাথে সাথেই তার ঘুম ভেঙে গেল। চোখ বন্ধ করে সে বলতে লাগলো, হুরাইরা, তুমি আবার এসেছো? কি চাও তুমি? তোমার দেওয়া ফুলের কাঁটা আমার হাতে বিঁধে অনেক ব্যথা করছে। শিমুল শান্তর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কি রে শান্ত, কি আজে বাজে বকছিস? কে তোকে ফুল দিয়েছে? আর এই হুরাইরা ইবাকে? শান্ত ঘুমের ঘরে শিমুলের এইসব কথা কানে না নিয়ে বলল, তুমি চলে যাও হুরাইরা। হঠাৎ করে শিমুল শান্তর বিছানার পাশে একটি গোলাপ পড়ে থাকতে দেখলো। অদ্ভুত ধরনের একটি গোলাপ। এমন গোলাপ শিমুল আগে কখনো দেখেনি। শিমুল গোলাপটি হাতে নিতে যাবে, এমন সময় শান্ত শিমুলের হাতে চেপে ধরে বলল, খবরদার, এটা হাতে নিস না। কথা বলতে বলতে শান্ত উঠে বসলো। শিমুল শান্তকে বলল, এটা হাতে নিলে কি হয়েছে? আমি হাতে নিব এটা। এই বলে যেই না শিমুল গোলাপের দিকে হাত বাড়াবে, তখনই শান্ত শিমুলের হাত অনেক জোরে চেপে ধরে অদ্ভুত মেলি কণ্ঠে বলল, বললাম না এটা হাতে নিবি না। এই বলে সে শিমুলকে এক হাত দিয়ে ধাক্কা দিল। ধাক্কাকে শিমুল বিছানা থেকে পড়ে গেল। শান্ত সুস্থ থাকা অবস্থায় ও শিমুলকে এভাবে এক হাতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া অসম্ভব। শিমুল শান্তর দিকে ভালো করে তাকালো। তার চোখ দুটি লাল হয়ে আছে, চেহারায় ভাসছে ভয়ানক কিছু। শিমুল শান্তকে এমন অবস্থায় দেখে ভয় পেয়ে গেল। সে বুঝতে পারলো শান্ত মোটেই স্বাভাবিক নয়, তার উপর হয়তো কোনো দুষ্টু জিনের আঁচড় আছে। শিমুল শান্তকে বলল, আচ্ছা, আমি চলে যাচ্ছি, তুই ঘুমা। শিমুল শান্তর মাকে এসব বলতে যাবে, তখনই মনে মনে ভাবলো, না থাক, এখন বলে লাভ নেই। জিনটা আশেপাশে থাকলে শান্তর ক্ষতি করতে পারে। তাই সে কিছু না বলে চুপচাপ বাড়ি ফিরে এলো। মনে মনে ঠিক করলো আগামীকাল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে শান্তর বাড়িতে যাবে। শিমুল চলে যাওয়ার পর শান্ত আবার শুয়ে পড়ল। শান্তর মা শান্তর ঘরে গিয়ে দেখল গায়ের জ্বর এখনো কমেনি। তিনি একটি রুমাল ভিজিয়ে শান্তর মাথায় রাখলেন। এবার তিনি রান্নাঘরে গিয়ে রান্না বসালেন। মাগরিবের সময় শান্তর ঘুম ভাঙল। গায়ের জ্বরটাও কিছু কমেছে। শান্তর জ্বর কমেছে দেখে শান্তর মাও কিছুটা স্বস্তি পেলেন। রাতে খাবার শেষে শান্তকে ওষুধ খাইয়ে দিলেন শান্তর মা। উনি চেয়েছিলেন আজ ছেলের পাশেই শুবে।
কিন্তু শান্ত কিছুতেই তাকে শুইতে দিল না। এরপর তিনি বললেন, আচ্ছা, আমি আমার রুমে যাচ্ছি, তবে তুই দরজা ভেতর থেকে বন্ধ করিস না কিন্তু। এই বলে শান্তর মা নিজের রুমে চলে গেলেন। আর এইদিকে হঠাৎ করে মাঝরাতে শান্তর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর শান্ত দেখলো তার মাথার পাশে কেউ একজন বসে আছে। ডিম লাইটের হালকা আলোয় পুরো বোঝা যাচ্ছে না, তাই সে লাফ দিয়ে উঠে এই লাইটের সুইচ দিল। লাইট জ্বালানোর পর সে যা দেখলো তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। তার বিছানায় মাথার পাশটাতে বসে আছে অসাধারণ সুন্দর একটি মেয়ে। এত সুন্দর মেয়েকে সে কোনোদিন দেখেনি। মেয়েটিকে দেখার পর সে তার হাতের ব্যথার কথা একেবারেই ভুলে গেল। কিছুক্ষণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। মায়াবী হরিণী দুই চোখ, সরু নাক, হালকা গোলাপি চিকন দুই ঠোঁট, দুধে আলতা ফর্সা গাল, সাদা গাউন পরায় মেয়েটিকে অদ্ভুত সুন্দর লাগছে, যেন স্বর্গীয় কোনো পরী নেমে এসেছে তার ঘর। মেয়েটি শান্তকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি ভয় পেয়ে গেলি নাকি? কাঁপা কাঁপা কণ্ঠে শান্ত জিজ্ঞেস করলো, কে আপনি, আর এত রাতে আমার ঘরে কি করছেন? মেয়েটি শান্তর প্রশ্ন শুনে হাসতে হাসতে বলল, এ মা, এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলেন? আমি হুরাইরা, পরিলোকের মেয়ে হুরাইরা। আপনি কেন বারবার আমার কাছে আসেন? বললাম তো, তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে নিয়ে আমি পরিলোকে যেতে চাই। কিন্তু আমার তোমাকে একদম ভালো লাগে না। কথা বলতে বলতে হঠাৎ শান্ত হাতে ব্যথা অনুভব করলো। তখন সে হুরায়রাকে বলল, তুমি কেন আমাকে এই বিষাক্ত গোলাপ দিয়েছ? এই গোলাপের কাঁটা হাতে বিঁধে আমার আজ এই করুণ অবস্থা। হুরায়রা এক রহস্যজনক হাসি হেসে বলে, কি বললে? বিষাক্ত গোলাপ? এই গোলাপ আমাদের পরিলোকের সবচেয়ে উৎকৃষ্ট গোলাপ। আমরা এই গোলাপের গন্ধ গায়ে মাখি, তাই আমাদের শরীর থেকে সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। উৎকৃষ্ট না ছাই, তোমার গোলাপ তোমার কাছেই রাখো। এই বলে শান্ত গোলাপটি হুরায়রার দিকে ছুঁড়ে মারল। শান্তর গোলাপ ছুঁড়ে ফেলায় হুরায়রা রাগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমার ভালোবাসাকে অপমান করছো। এটা কিন্তু আমি সহ্য করব না। ভালোবাসা না কচু, মানুষের সাথে পরিদের কোনো ভালোবাসার সম্পর্ক হতে পারে না। কেন পারে না? অবশ্যই পারে। আমাদের পরিলোকে এমন অনেক মানুষ আছে যাদেরকে পরীরা তুলে নিয়ে গেছে। আমিও তাদের যেদিন প্রথম দেখেছিলাম সেদিন চেয়েছিলাম তোমাকে তুলে নিতে। আমি তখন ওই গাছেই বসেছিলাম, কিন্তু গাছের থেকে যখন উড়াল দিলাম তখন গাছের ডালের শব্দ পেয়ে তুমি যখন উপরের দিকে লাইট ধরলে তখনই বুঝেছিলাম তুমি খুবই সাহসী। আর সাহসী লোকেদের পরিলোকে নিয়ে যাওয়া মানেই তাদের নির্ঘাত মৃত্যু। সেই কারণেই তোমাকে তুলে না নিয়ে ভাবলাম তোমাকে আস্তে আস্তে বুঝিয়ে নিয়ে যাব। অনেক হয়েছে, তুমি এখন যাও তো, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। আর তোমাকে তো আমি ভালোবাসিনি, তাহলে আমি কেন পরিলোকে যাব? তুমি আমাকে ভালোবেসেছো, তুমি পরিলোক ছেড়ে এই মর্তলোকে আসো। আমি যদি পরিলোক ছেড়ে মর্তলোকে আসি তবে পরীরা আমাকে যে কোনো উপায় খুঁজে বের করবে আর আমাকে এবং তোমাকে মেরে ফেলবে। ভালোবেসে মরতে কি তুমি ভয় পাও? হুমেরা বুঝতে পারলো এই পাকাপোক্ত ছেলের সাথে সে কথায় পেরে উঠবে না, তাই সে বলল, তুমি এখন ঘুমাও, কালকে তোমার জন্য নতুন এক উপহার নিয়ে আসবো। তুমি না আসলে আমি খুশি, আর এটাই আমার সবচেয়ে বড় উপহার। হুমায়রা রাগ করে শান্তর দিকে তাকিয়ে কিছু বলতে চাচ্ছিল কি ভেবে কিছুই না বলে অদৃশ্য হয়ে গেল। হুমায়রা চলে যাওয়ার পর শান্ত আবারও শুয়ে পড়ল। গায়ের জ্বর কমলেও হাতের ব্যথা কিছুতেই কমছে না। তারপর লাইটের সুইচ অফ করে শান্ত আবারও শুয়ে পড়ল। কিছুতেই ঘুম আসছে না। একেই তো হাতে ব্যথা, তার উপরে পরীটা বড্ড জ্বালাতন করছে। যদি সে পরী না হয়ে মানুষ হতো তাহলে সে তাকে সাদরে গ্রহণ করত, কিন্তু মানুষ হয়ে পরীর সাথে প্রেম অসম্ভব। তার ডাকে সাড়া দেওয়া মানে সারা জীবনের জন্যই দুনিয়া ছেড়ে পরিলোকে চলে যাওয়া। এটা মৃত্যুর চেয়ে বা কম কিসে? বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো শান্ত। এসব কথা ভাবতে ভাবতে ঘুমে তার দু চোখ বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর শান্তর মা এসে তার মাথায় হাত দিয়ে দেখলো তার জ্বর অনেকটা কমেছে। ছেলেটা জ্বর কমতে শুরু করেছে দেখে তিনি অনেকটা চিন্তামুক্ত। এরপর তিনি আবারও নিজের রুমে গিয়ে শুয়ে পড়লেন। শান্তর মা বিছানায় শুয়ে থাকলেও কেন জানি তার ঘুম আসছে না। বিছানার এপাশ ওপাশ করতে করতেই রাত পার হয়ে গেল। ভোর হতেই মসজিদের মিনার হতে ভেসে এলো আজানের সুমধুর ধ্বনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে ফজরের নামাজ আদায় করলেন। এরপর আবার শান্তর রুমে গিয়ে দেখলেন শান্ত ঘুমাচ্ছে। আস্তে আস্তে ছেলে রুম থেকে বাইরে এসে উঠোনে কিছুক্ষণ পায়চারি করলেন। পুরো বাড়ি জুড়ে সুন্দর একটা মিষ্টি সুবাস পাওয়া যাচ্ছে। শান্তর মা ভাবলেন হয়তো বাড়ির আশপাশে কোথাও ফুল ফুটছে। আস্তে আস্তে যখন সূর্য পূর্ব আকাশের দিকে উদিত হতে লাগলো, সেই সাথে মিষ্টি সুবাসও মিলিয়ে যেতে লাগলো। তবে শান্তর মা বিষয়টিকে খুব একটি গুরুত্ব দিলেন না।
অনেকক্ষণ বাহির হাঁটাহাঁটি করার পর শান্তর মা রান্নাঘরে গিয়ে সকালের নাস্তা তৈরির কাজে লেগে গেলেন। সকাল 8:30টার দিকে ঘুম ভাঙল শান্ত। শরীরের জ্বর নেই, তবে হাতে এখনো ব্যথা আছে। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাহিরে এলো। কিছুক্ষণ পর শান্তর মা তার জন্য নাস্তা নিয়ে তার রুমে গেলেন। নাস্তা দিয়ে আবারও ছেলের কপালে হাত দিয়ে দেখলো জ্বর কমেছে কিনা। শান্তর গায়ে জ্বর আর নেই। ছেলেকে নাস্তা দিয়ে তিনি বললেন, গতকাল শিমুল এসেছিল, সে বলল তোর হাতে নাকি কিসের কাঁটা বিঁধেছে, দেখি তো কোন হাতে। শান্ত মায়ের দিকে তার বা হাত বাড়িয়ে দিয়ে বলল। এই হাতের আঙুলে। শান্তর মা ছেলের আঙ্গুলের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। হাতের আঙ্গুলের যেখানে কাঁটা বিঁধেছে সেখান থেকে হাতের রং নীল হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসছে। শান্তর মা তাড়াতাড়ি উপরে গিয়ে ডাক্তারকে ফোন করলেন। ডাক্তার এসে শান্তর আঙ্গুল দেখে বললেন, হয়তো কাটা তার হাতের রগের মধ্যে বেরিয়েছে। ভালো হবে আপনি তাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে দেখা। হাতে ইনফেকশন হলে তারা বুঝতে পারবে। শান্তর মা ডাক্তারের কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন। ডাক্তারকে বিদায় দেওয়ার পর তিনি শান্তর বাবাকে ফোন দিলেন। শান্তর বাবা সব শুনে বললেন, আচ্ছা তুমি চিন্তা করো না, আমি এখন কিছু টাকা পাঠাচ্ছি, আর আজাদকেও বলে দিচ্ছি তোমার যা টাকা লাগবে তার কাছ থেকে নিও। আজাদ হচ্ছেন শান্তর বাবার চাচাতো ভাই। গ্রামের বাজারে তার বড় একটি দোকান আছে। আশপাশের গ্রামের অনেক মানুষ তার দোকান থেকে খরচাপাতি নেয়। বড় দোকান হওয়ায় কাস্টমার বেশি থাকে। প্রতি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করে সেই দোকান থেকে। শান্ত বাবা মায়ের একমাত্র ছেলে। শান্ত জন্মের সময় তার মায়ের একটি সমস্যা হয়ে যায়, যার ফলে উনি বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলে। তবে এই একটি ছেলে নিয়েই ওনারা সন্তুষ্ট। একমাত্র ছেলে, অল্প কিছু হলেই তাই বাবা মা চিন্তিত হয়ে পড়ে। শান্তর মা শান্তকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এর মধ্যে শিমুল মসজিদের ইমাম সাহেবকে নিয়ে হাজির হলো। শিমুলকে শান্তর মা আলাদা করে ডেকে নিয়ে বললেন, কি রে, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে এসেছিস কেন? শিমুল শান্তর মাকে গতকাল বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, কিন্তু শান্তর মা মোটেই এসব বিশ্বাস করতে চাইছেন না। শিমুল শান্তর মাকে বলল, আচ্ছা আন্টি, আমাকে একটু সময় দেন, আমি সবকিছু প্রমাণ করছি। এরপর শিমুল ইমাম সাহেবকে নিয়ে শান্তর রুমের দিকে গেল। ইমাম সাহেব আর শান্তর মাকে রুমের বাইরে রেখে শান্ত একাই গেল রুমের ভেতর। শান্ত তখন হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। শিমুল রুমে গিয়ে জিজ্ঞেস করলো, কিরে শান্ত, কি খবর? শান্ত জবাব দিল, কি আর খবর, হাতের ব্যথায় অবস্থা খারাপ। এখন মায়ের সাথে হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। শিমুল শান্তর সাথে কথা বলছে আর মনে মনে শান্ত রুমে সেই গোলাপকে খুঁজছিল। হঠাৎ সে রুমের কর্নারে পড়ার টেবিলের নিচে গোলাপ ফুলটি দেখতে পেল। শান্ত রাতে এটা হুড়ায়রার দিকে ছুঁড়ে মেরেছিল। এই টেবিলের নিচে পড়ে আছে ফুলটি। শিমুল গোলাপের দিকে তাকিয়ে বলল, কিরে, এত সুন্দর গোলাপ টেবিলের নিচে ফেলে রেখেছিস কেন? এই বলে শিমুল যেই না গোলাপ হাতে নিতে যাবে তখনই শান্ত মেলি কণ্ঠে চেঁচিয়ে উঠে বলল, এই তোকে না গতকাল বলেছি এই গোলাপে হাত দিবি না, তবে কেন বারবার হাত দিচ্ছিস? এই বলে শান্ত এক লাফে বিছানার উপর দিয়ে গিয়ে কর্নারে শিমুলের পাশে দাঁড়ালো। ইমাম সাহেব আর শান্তর মা সব ঘটনা বাইরে থেকে দেখছিলেন। শান্ত শিমুলকে মারতে উদ্যত হলো। তখনই শিমুল বলল, প্লিজ বন্ধু, ভুল হয়ে গেছে, আর ছুঁইব না এই গোলাপ। কিন্তু শান্ত কিছুতেই শান্ত হচ্ছিল না। অনেক কষ্টে শিমুল শান্তর হাত থেকে বেঁচে বাইরে বেরিয়ে এলো। এরপর ইমাম সাহেব আর শান্তর মাকে নিয়ে তারা অন্য কামরায় চলে গেল। ইমাম সাহেব বললেন, দেখো শান্তর যে অবস্থা দেখলাম তাতে আমার ধরার কিছু করা সম্ভব নয়। ভালো একজন দিন সাধকই পারবেন শান্তকে এই ছায়া থেকে বাঁচাতে। শান্তর মা বললেন, কিন্তু জিন সাধক কোথায় পাবো? ইমাম সাহেব বললেন, আমার জানাশোনা একজন দিন সাধক আছেন, আমি তার নাম্বার দিচ্ছি, আপনারা আজকের মধ্যেই তাকে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর ইমাম সাহেব সেই জিন সাধকের নাম্বার দিয়ে শান্তদের বাড়ি থেকে বিদায় নিল। ইমাম সাহেব চলে যাওয়ার পর শান্তর মা ইমাম সাহেবের দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে। সবকিছু শুনে উনি শান্তর মায়ের কাছ থেকে তাদের বাড়ির ঠিকানা নিয়ে বিকেলে আসার আশ্বাস দিলেন। শান্তর মা ফোন রেখে আবারও শান্তর ঘরের দিকে গেলেন। শান্তর মাকে দেখার পর বললেন, মা, আমি রেডি হয়ে গেছি, হাসপাতালে যাবে না? তোর বাবা টাকা পাঠাননি এখনো, টাকা পাঠালে বিকেলে যাব। এই বলে তিনি আবারও ছেলের হাতের আঙ্গুলের দিকে তাকালেন। আঙ্গুলের নীল রেখাটি
আগে যে অবস্থানে ছিল তার চেয়ে 2 ইঞ্চি উপরের দিকে উঠে এসেছে। শান্তর মা কি করবেন কিছুই বুঝতে পারছেন না। আঙুলের নীল রেখাটি ক্রমশ উপরের দিকে উঠছে। এটা কেন হচ্ছে? হাসপাতালে ডাক্তারের কাছে যাবেন নাকি জিন সাধক আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন? অনেক ভেবেচিন্তে তিনি মনে মনে ঠিক করলেন, আঙুলের জন্য ডাক্তার দেখাই। হতে পারে কাঁটা আঙুলের রগে বিঁধেছে, যার ফলে রগে কোনো ইনফেকশনের সৃষ্টি হয়েছে। এরপর তিনি শান্তকে বললেন, তোর হাতের আঙুল তো দেখছি সময়ে সময়ে খারাপের দিকে যাচ্ছে। আমার মনে হয় ঘরে যে কয়টা টাকা আছে সেগুলো নিয়ে হাসপাতালে যাই, পরে লাগলে না হয় তোর আজাদ চাচার কাছ থেকে ধার নিব। শান্ত মায়ের কথায় সম্মতি জানান। এরপর তিনি ঘরে গিয়ে বোরখা পরে শান্তকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলো। সাথে শিমুলও ছিল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার ভালো করে শান্তর হাত দেখলেন। এরপর কিছু পরীক্ষা লিখে দিয়ে বললেন সেগুলো করানোর জন্য। শান্তর মা সেগুলো পরীক্ষা করার জন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে গেলেন। সেখানে শান্তর হাত পরীক্ষা করার পর তারা বলল পরের দিন সকালে সে রিপোর্ট নিতে। সকাল থেকে এখন পর্যন্ত শান্তর হাতের নীল রেখা 2 ইঞ্চি উপরে উঠে গেছে। এই মতাবস্থায় পরীক্ষার রিপোর্ট গতকাল মানে অনেক দেরি। তাই তিনি ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তাদের অনেক অনুরোধ করলেন যে রিপোর্টটি আজকে দেওয়ার জন্য, কিন্তু তারা সেটা তো অপারগতা প্রকাশ করলো। এরপর তিনি আবার সেই ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন, রিপোর্ট না দেখে তো কিছু বলা যাবে না, আপনি বরং কালকে আসেন। শান্তর মা উপায়ন্তন দা দেখে শিমুলা শান্তকে নিয়ে বাসায় চলে এলেন। ঘড়িতে তখন বিকেল 3টে। শান্তর মা শিমুলা শান্তকে ভাত দিয়ে নিজেও কিছু খেলেন। এর মধ্যে জিন সাধক